যে পেপার 106-এ তোমাদেরকে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে তার মধ্যে আমি একটা দুটো রিসিভ করেছি এবং স্যাম্পল চেক করার মতো দেখছিলাম। তো তোমরা যেহেতু সবাই বাকি অনেকেই সাবমিট করতে বাকি আছো, সেই জন্যে আমি একটা দুটো জিনিস তোমাদেরকে একটু বলে দিতে চাই, যাতে করে তোমরা এই ভুলটা না করো। প্রথম এটা হতেই পারে, কিন্তু দেখো যে এই ভুলগুলো তোমরা করবে না, বা যারা করে ফেলেছো আবার রিরাইট করতে চাও তারা এটা রিসাবমিট করতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। সেটা হচ্ছে এই রিপোর্টটা ভালোই করেছো, যারা জমা দিয়েছো সাবমিট করেছো, সো ফার দে হ্যাভ ডান ওয়েল। কিন্তু কয়েকটা জায়গাতে যদি একটু কেয়ার নাও, যেমন ধরো আমি প্রথমটাই দেখছি, তাহলে ব্যাপারটা আরো ভালো হবে, মানে আরো টেকনিক্যাল হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের অ্যাসাইনমেন্টগুলো কিভাবে দেখতে পারবো, কিভাবে এখানে গ্রেড করতে পারবো, কিভাবে তোমাকে ফিডব্যাক দিতে পারবো, এবং তারপরে যদি তোমাকে রিটার্ন করি তুমি সেই রিভাইসড ড্রাফট উইথ মার্কস পেয়ে যাবে। তো খুবই চমৎকার সিস্টেম। কিন্তু এখানে যেটা দেখো, এই জায়গাটাতে একটা ভুল করছো তোমরা। প্রথমত হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ আপডেটিং, রেগুলারলি বলে কোনো কথা হয় না। তুমি এরকম বলতে পারো যে রেগুলারলি মানে কি, এটা ডেইলি না উইকলি না মান্থলি, ইউ হ্যাভ টু গিভ সার্টেন টাইম। এমন হতে পারে যে তুমি সেই স্টেটমেন্ট অফ ফ্যাক্টটা কোথাও পাচ্ছ না, তুমি তাহলে বলবে যে অবজারভেশন, যে এইটা আমি ফ্যাক্টটা কোথাও পাইনি, অবজারভেশন। সেখানে তুমি বলবে লাস্ট আপডেটেড অন কত। তুমি ধরো এইখানে যদি শুধুমাত্র ডেইলি উইকলি মান্থলি এরকম কোনো স্টেটমেন্ট না পেলে, তাহলে এখানে বলবে রেগুলারলি, উইদিন ব্র্যাকেটে বলবে থ্রু অবজারভেশন, কমা কবে লাস্ট আপডেট হয়েছে। সেই লাস্ট আপডেটটা কিন্তু তোমার হচ্ছে যে ডেটাবেসের মধ্যে থাকবে। তোমরা যেটা করছো না, হোম পেজটা দেখছো, এবার তোমাকে আমি তো শুধুমাত্র হোম পেজটা দেখো, ওখান থেকে কিছু প্যারাগ্রাফ লিফট অ্যান্ড ফিট করো, তুমি এখানে টেবিলে বসাও, এই জন্য এই অ্যাসাইনমেন্টটা দিইনি। এই অ্যাসাইনমেন্টটা দিয়েছি সো দ্যাট ইউ ক্যান বিকাম অ্যাকুয়েন্টেড উইথ দ্য সোর্স। যদি তুমি ভবিষ্যতে লাইব্রেরি পাবলিশারে থাকো, তুমি এই সোর্সগুলোকে ব্যবহার করে তোমার ইউজারকে সার্ভ করতে পারবে। ইউজারের চেয়ে তো তোমাকে বেশি জানতে হবে এই জায়গাটা, তাহলে আদারওয়াইজ তুমি তাকে সার্ভ করবে কি করে। তাহলে তোমাকে যে জিনিসগুলো যা দেখতে হবে, শুধু ডেটাবেসটা ওপেন করে হোম পেজটা দেখে স্যার যে ইনফরমেশন এলিমেন্টগুলো চেয়েছে কালেক্ট করে বললাম, এটা কথা নয়। কথাটা হচ্ছে যে সেই সার্ভিসটাকে আমাকে করতে হবে, সার্চ করতে হবে। সেই সার্ভিসটাকে আমাকে সার্চ করে দেখতে হবে, ব্রাউজ করে দেখতে হবে, তবে না আমি দেখো এইখানে লিখতে পারবো যে তোমার এইখানে যেমন ধরো রিট্রিভাল ফিচার্স, এখানে দেখো এই যে রিট্রিভাল ফিচারটা, এটা কি সত্যি রিট্রিভাল ফিচার হয়েছে? এই যে ক্যান্ডিডেট যেটা করেছে সে বলছে যে ফিউচারিস্টিক অ্যাপ্রোচ, যে ভবিষ্যতে ওরা সিমেন্টিক ওয়েব এনভায়রনমেন্ট করবে। আমি তো সেটা বলিনি, ফিউচার প্ল্যান কি আমি চেয়েছি? আমি বলেছি প্লেন অ্যান্ড সিম্পল রিট্রিভাল ফিচার। তুমি এটাকে না প্র্যাকটিস করলে তো আমাকে বলতেই পারবে না যে হচ্ছে এটা সিম্পল সার্চ ইন্টারফেস, অ্যাডভান্স সার্চ ইন্টারফেস। সিম্পল সার্চ ইন্টারফেসে কি আছে, ফিল্ড লেভেল সার্চ করা যায় কিনা, আমি একটা ফিল্ড সিলেক্ট করে অথর ইজ ইকাল টু দিস, রিসার্চার ইজ ইকাল টু দিস, টাইটেল ইজ ইকাল টু দিস, সাবজেক্ট ইজ ইকাল টু দিস, এরকম ফিল্ড লেভেল সার্চ করা যায় কিনা, বুলিয়ান অ্যান্ড অর অপারেটরের প্রভিশন আছে কিনা, তারপর রেজাল্ট ডিসপ্লে কিভাবে হচ্ছে, কমপ্লিটনেস অফ রেজাল্ট ডিসপ্লে, এই জিনিসগুলো তো তোমাকে বলতে হবে, নাহলে সেটা রিট্রিভাল ফিচার হলো কি করে। সুতরাং সিম্পল সার্চ ইন্টারফেসে কি আছে, অ্যাডভান্স সার্চ ইন্টারফেসে কি আছে, ডাউনলোডিং ফেসিলিটিস কি,
রেকর্ড আমি ডাউনলোড করতে পারবো কিনা, সাইটেশন তৈরি করতে পারছি কিনা। যেমন ধরো এখানে এই জিনিসগুলো এবার তোমাদের চোখ কান খোলা রাখার সময় হয়েছে। যেমন ধরো আমি যদি দুটো তোমাদের আগে কিন্তু আমি দেখিয়েছিলাম বেস হাইফেন সার্চ, এটা একটা লাইব্রেরি কমিউনিটি ডেভেলপড একাডেমিক সার্চ। এটা দেখেছো তো? এটা আগের দিন বলেছিলাম তো। আচ্ছা, এবার ধরো আমি গুগলের সাথে কম্পেয়ার করছি, জানো পৃথিবীর বিখ্যাত সার্চ ইঞ্জিন সবাই জানে। একই জিনিস আমি দুটোতে সার্চ করবো। দেখো তোমাকে এটা বুঝতে হবে যে সে সে এই যে প্রজেক্টটাও করেছে শোধগঙ্গা, একই জিনিস আমি শোধগঙ্গা ইন্ডিয়া বেসে সার্চ করছি আর গুগলে সার্চ করছি। পুরো নাম থিসিস রিপোজিটরি। Okay, let's take a more common word, library discovery. So today base is facing some problem. For any odd term I am giving, it is returning nothing. Anyway, let's take another one instead of base, as it is not working today. Semantic scholar. So here I have searched by thesis repository. Let me search there also by thesis repository. Now you see that in case of Google, this is actually retrieval wise, আমি বাকি এতে যাচ্ছি না, আমি খালি বলতে চাইছি যে রিট্রিভ রেজাল্ট কিভাবে দেখাচ্ছে। গুগলে দেখো আমাকে শুধুমাত্র টাইটেলটা দিচ্ছে আর একটা র্যান্ডামলি একটা লাইন তুলে আনছে, পসিবলি দ্য ফার্স্ট লাইন। কখনো ডেট দিচ্ছে, কখনো ডেট দিচ্ছে না, কোনো স্ট্রাকচার নেই। যতক্ষণ না আমি এটাকে ক্লিক করছি ততক্ষণ আমি সিম্পলি জানি না যে এই পার্টিকুলার ডকুমেন্ট আমার পক্ষে রেলিভেন্ট কি রেলিভেন্ট নয়। আদারওয়াইজ দেখো এখানে একটা যদি আমি সেমেন্টিক স্কলার দেখি, তাহলে এরও ডিসপ্লে ফরম্যাট যে খুব একটা ভালো আমরা বলতে পারবো না। বাট প্রথমত হচ্ছে অসংখ্য ফিল্টারিং মেকানিজম রয়েছে। ডেট দিয়ে ফিল্টার করতে পারি, ফুল টেক্সট পিডিএফ অ্যাভেলেবিলিটি, পাবলিকেশন টাইপ, সেই স্কোপ গুগল স্কলারে নেই। আমি জাস্ট তোমাদেরকে দেখাতে চাইছি যে হাউ এ ডোমেন স্পেসিফিক সার্চ ইঞ্জিন ওয়ার্কস in place of the or in compare with the generic search engine. তাহলে এখানে আমি প্রচুর ফিল্টারিং অপশন পাচ্ছি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে টাইটেল ছাড়াও আমার এখানে স্ট্রাকচার ফরম্যাটে, টু সাম এক্সটেন্ট স্ট্রাকচার ফরম্যাটে ডকুমেন্ট রয়েছে। টাইটেলের পরে অথর দিচ্ছে +5 অথর, প্রথম দুজন দিচ্ছে +5 অথার্স, কোন সাবজেক্টের দিচ্ছে, বেসিক সাবজেক্ট, কোন জার্নালে পাবলিশড হয়েছিল, আর কারেন্সি, প্লাস হচ্ছে যে প্রথম দুটো লাইন অ্যাবস্ট্রাক্ট থেকে। এবং সেখানে আরও অনেক কিছু লিঙ্ক দিচ্ছে, সাইটেশন, পিডিএফ অ্যাভেলেবিলিটি, যদি পিডিএফ থাকে তাহলে পিডিএফ ভিউ করার লিঙ্ক, সেভ করা। এই যে দেখো এখানে সেভ করতে গেলে আমি যদি লগ অন করে থাকি তাহলে আমাকে এটা আমার লিস্টে বা আমার লাইব্রেরি আমি তৈরি করতে পারি। লাইব্রেরি মানে এখানে হচ্ছে একটা লিস্ট অফ ফেভারিট আইটেম আমি তৈরি করতে পারি। আমি অ্যালার্ট সেট করতে পারি যে এই ধরনের ডকুমেন্ট ভবিষ্যতে ডেটাবেসে ঢুকলে আমাকে অ্যালার্ট দাও। আমি এটাকে সাইট করতে চাই, আমি এই পেপারটাকে সাইট করতে চাই, আমি ক্লিক করলে সাইটেও আমাকে বলবে
যে বিবটেক্স ফরম্যাট, এমএলএ ফরম্যাট, এপিএ ফরম্যাট, যে কোনো ফরম্যাট আমি এইটাকে, যেমন তোমরা জোটের অলরেডি জানো, সো আই ক্যান কপি, আই ক্যান ইউজ। আমি যদি জোটেরোতে ডাইরেক্টলি অ্যাড করতে চাই, আই ক্যান সিলেক্ট বিবটেক্স, কপি ইট অ্যান্ড পেস্ট ইট জোটেরো। সো এই যে ফেসিলিটিগুলো আছে, আমি তো তোমাকে গুগলকে মেজার করতে বলিনি, আমি ডোমেন স্পেসিফিক ডেটাবেস সার্ভিসকে মেজার করতে বলেছি। তোমাকে তো বলতে হবে যে কি কি ফেসিলিটি আছে। সো দিস আর দ্য ফেসিলিটিস। রিসার্চ ফিট করা যায়, রিসার্চ ফিটটা যদি তুমি না জানো, তোমাকে ওদের হেল্প ফাইলে ঢুকে পড়তে হবে যে কি কি হয়েছে। সিমিলারলি ধরো আমি আর একটা সার্ভিস দিয়েছি, লেন্স.org। তো সেক্ষেত্রেও যখন আমি কোনো একটা জিনিসকে রিট্রিভ করবো, এর জন্য তো তোমাকে, তুমি তো একটা তো সুবিধা এখন প্রচুর, যে আগে সমস্তগুলোই প্রায় পয়সা দিয়ে সাবস্ক্রিপশন করতে হতো, বড় ইউনিভার্সিটি ছাড়া কেউ করতে পারতো না। এখন তো তা নয়, এখন আমাদের মতো রুরাল ইউনিভার্সিটি স্টুডেন্টরাও তো আমরা এগুলো সমস্তটাই করতে পারি প্র্যাকটিস, কারণ বিকজ অফ দ্য ওপেন অ্যাক্সেস। তো আমি সেম থিসিস রিপোজিটরি সার্চ করলাম, এখানে ডিসপ্লে ফরম্যাটটা কি হচ্ছে, কি আমাকে কি কি ফিল্টার করতে দিচ্ছে। সো হোয়াট আর দ্য ফিল্টারিং টেকনিক্স অ্যাভেলেবেল। আমি সার্চ করার পরে ডিসপ্লে ফরম্যাটটা কতখানি রিচ, স্ট্রাকচার কিনা, কি কি দিচ্ছে। আমি যদি এখান থেকে অ্যাডভান্স সার্চ ইন্টারফেসে যাই, ধরো এটা একটা সিম্পল সার্চ ইন্টারফেস, আমি যদি এখানে কোনো অ্যাডভান্স সার্চ ইন্টারফেস যদি না থাকে, আমাকে বলতে হবে নেই, কারণ যাদের ফিল্টার আছে তাদের আর অ্যাকচুয়ালি অ্যাডভান্স সার্চ ইন্টারফেসের দরকার হয় না। স্টিল লেট মি এডিট দ্য সার্চ হচ্ছে। এইখানে ধরো আমি যখন সার্চটাকে এডিট করলাম, আমি এখানে ফিল্ড সিলেক্ট করতে পারছি, এটাকে বলে ফিল্ড লেভেল সার্চ। আমি টাইটেলে এই কথাটা চাইছি, অ্যাবস্ট্রাক্টে চাইছি, ফুল টেক্সটে চাইছি, অথরের নামে চাইছি, সাবজেক্টে চাইছি, তো এনি ফিল্ড আই ক্যান সিলেক্ট। তাহলে আমি এই কথাটা টাইটেল রিপোজিটরি অল ফিল্ডে চেয়েছি, মানে অল ইন্ডেক্স ফিল্ড, তাহলে কতগুলো এসছে, টোটাল 91। আমি যদি এটাকে টাইটেলে চাই, লেটস সিলেক্ট অনলি ইন টাইটেল, কি বলবেন, ডেফিনেটলি কম হওয়া উচিত, অনলি 6। সো থিসিস রিপোজিটরি অ্যাজ এ ফ্রেজ কেম ইন অনলি 6 টাইটেল। আমি অল ফিল্ড সিলেক্ট করছি, অনেক এটা রিকলটা বাড়ছে, এখানে যেমন প্রিসিশনটা বাড়ছে। তো এরকম দেখো ফিল্ড লেভেল সার্চ। তারপর আমি এখানে বুলিয়ান অপারেটর অ্যাড করতে পারছি কিনা। আমি যদি টাইটেল দিস অ্যান্ড আমি চাই টাইটেল দিস অ্যান্ড ধরো এর অথর হচ্ছে সেনগুপ্তা, তাহলে আমি যদি বলি প্লাস অথর সেনগুপ্তা, আমি যখনই সেনগুপ্তা বলছি, দেখো আমাকে সাজেশনও দিচ্ছি। তো এই ফিচারগুলো যদি তুমি না দাও, তুমি যতক্ষণ না এক্সপ্লোর করবে তুমি বুঝতে পারবে না। আর যদি তুমি না দাও, তোমার প্রজেক্টটা কিন্তু ইনকমপ্লিট হয়ে যাবে। তো অ্যাজ এ লাইব্রেরি সায়েন্স স্টুডেন্ট, আমাদের এইগুলো তো, বাকিগুলো তো সব ফ্যাকচুয়াল ইনফরমেশন তোমার জানার জন্য। তোমার অ্যাকচুয়াল কাজ তো এই জায়গাগুলোতে, যে ডেটাবেস রানিং এনভায়রনমেন্ট কি, রিট্রিভাল ফিচার কি, ইউজার সাপোর্ট কি আছে, এন্ড ইউজার সার্চ সাপোর্ট কি আছে, হেল্প ফাইল আছে কিনা, থেসোরাস সাপোর্ট আছে কিনা, এইগুলো তুমি স্টাডি না করলে এরকম ভাবে হয়। এইটা কিন্তু হয়নি এই রিট্রিভাল ফিচার। যেমন ধরো সেকেন্ডের ক্ষেত্রে এটা ট্রাই করেছেও, বুলিয়ান সার্চ, বেসিক সার্চ, অ্যাডভান্স সার্চ, কিন্তু খুব একটা বুঝে যে করেছে সেটা বলা যাচ্ছে না। বুঝলে কিন্তু আরেকটু স্ট্রাকচারটা অন্যরকম হবে। তো এইটা তোমরা রেকটিফাই করতে পারলে বেটার হবে তোমাদের পক্ষে। যেহেতু এখনো বেশিরভাগই সাবমিট করোনি, সো ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড আর যারা, যদি তোমরা যারা করেছো তারা যদি বলো যে না ইয়ে হবে, যে আমরা আরেকবার করতে চাই, তাহলে তুমি এইটাকে ডিসকার্ড করে আরেকবার রিসাবমিট করতে পারো। যদি কোনো প্রবলেম ফেস করো তখন আমাকে বলবে। So with this, let's go to our core of the things. আচ্ছা, সাবমিট করতে কোনো এমনি কোনো প্রবলেম তো হয়নি যারা করেছো?
স্যার সাবমিট করতে প্রবলেম হচ্ছে স্যার, আমারটাতে কি কি প্রবলেম আছে একটু বলবেন? দেখো, আমি জেনারেল বললাম, ওরকম ইন্ডিভিজুয়ালি বলা তো সম্ভব নয়। আমি জেনারেল বললাম, আমি যে দুটো দেখেছি, বাকিগুলো তো ফ্যাকচুয়াল, তুমি চাইলেও ভুল করতে পারবে না, একদম বলা আছে এইটা এইটা বলে। যে জায়গাটা তোমার কাজের জায়গা, সেটা হচ্ছে রিট্রিভাল ফিচার। সো মেক ইট মোর স্ট্রাকচার, মেক ইট মোর মিনিংফুল। এবং যে যে পয়েন্টগুলো বললাম সেগুলো এক একটার থেকে এক এক রকম হবে, কিন্তু বেসিক জায়গাটা হচ্ছে, দেখবে সবেই একটা সিম্পল সার্চ ইন্টারফেস আছে, একটা অ্যাডভান্স সার্চ ইন্টারফেস আছে। সিম্পলে কি কি ফিচার ও আমাকে দিচ্ছে, অ্যাডভান্সডে কি দিচ্ছে, রিট্রিভ করার পরে কি দিচ্ছে ফিচার, এই যে ইনফরমেশন যেটা দিচ্ছে সেটা কতখানি কমপ্লিটনেস, সেখানে সেটা স্ট্রাকচার্ড কিনা, অ্যাডিশনাল ইনফরমেশন সার্ভিস লাইক সাইট করা, সেভ করা, অ্যালার্ট জেনারেট করা, এইগুলো পাচ্ছে কিনা। এটা 3-4টে যখন তুমি দেখবে একসাথে, যেগুলো আমি দেখিয়েছি তোমাদেরকে, লেন্স, সেমান্টিক স্কলার, ডাইমেনশন, তারপর হচ্ছে গুগল স্কলার, মাইক্রোসফট বিং, এই যে যে তোমাদেরকে যেগুলো দেখানো হয়েছে, বেস ইজ দ্য বেস্ট। আজকে কাজ করছে না, মে হ্যাপেন যে সার্ভার ঠিক নেই, কিন্তু বেসটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে রিট্রিভাল ফিচার করার জন্য, কারণ ওইটা একটা গোল্ড স্ট্যান্ডার্ড, ওইটা লাইব্রেরিয়ানরা নিজেরা জেনারেট করেছে, নিজেরা তৈরি করেছে। সুতরাং সেটা একটা গোল্ড স্ট্যান্ডার্ড, সেই গোল্ড স্ট্যান্ডার্ডটা ধরে তোমাকে বাকিগুলো মেজার করতে হবে যে তারা কতখানি এগিয়ে দিচ্ছে, সেই জায়গাটা ধরো। ওরকম ইন্ডিভিজুয়ালি তো বলা মুশকিল, আমি কি ভুল করেছি, ও কি ভুল করেছে। জেনারেল আমি বললাম, ট্রাই টু রেকটিফাই। যারা এখনো সাবমিট করোনি, যারা সাবমিট করেছো তারা যদি মনে করো যে না, আর একটু আমি মডিফাই করে চেঞ্জ করে দেবো, তো তাদেরও সেই সুযোগটা পাওয়া উচিত, দে ক্যান অলসো সাবমিট। যদি তাতে কোনো অসুবিধা হয় তখন আমাকে বলবে। So let me come back to the discussion of again. So apart from this, what I need to tell you in information sources, systems and services, that is the last part I want to tell you, because it's already heavy loaded. That today I am going to show you another software here, which is basically related to LISCC 106, and that will be the last part of this one. তো তোমাদের মধ্যে এখানে কেউ বলতে পারবে যে অ্যাপ্রোচ টু ইনফরমেশন আমরা কতগুলো ক্যাটাগরি করেছিলাম? যেমন টাইপস অফ ইনফরমেশন সোর্সেস আমরা বলেছিলাম 3 রকমের হয়, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। সেরকম অ্যাপ্রোচ টু ইনফরমেশনকেও আমরা 4টে ভাগে ভাগ করেছিলাম। কি কি ভাগ? What are the 4 categories or 4 types? শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আমি একটা কোশ্চেন করলাম যে 4টে, যেটা আমরা তিনটে ক্যাটাগরিজ অফ ইনফরমেশন সোর্স বলেছিলাম, সেরকম 4টে ক্যাটাগরিতে ইনফরমেশন অ্যাপ্রোচকে ডিভাইড করা হয়েছিল। কোন 4টে ক্যাটাগরি? সেটা এত সময় লাগছিল? স্যার ওই কারেন্ট, এভরিডে, এক্সক্লুসিভ আর একটা কি? এক্সক্লুসিভ না, এক্সহস্টিভ। হ্যাঁ স্যার, কারেন্ট অ্যাপ্রোচ আমি লাস্ট 3 দিন 7 দিন কারেন্ট অ্যাপ্রোচ, এভরিডে অ্যাপ্রোচ আর এক্সহস্টিভ অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে ওই কি কাজিন, হ্যাঁ ক্যাচিং আপ। আমি আরেকবার রিপিট করছি, এইগুলো না পড়লে কিন্তু বুঝতে পারো এভরিথিং ইজ রিলেটেড টু এভরিথিং। সবটা যদি তোমরা না পড়ে বাকি রেখে দাও তো বুঝতে পারবে পরে এক সময় গিয়ে। তো যেটা হচ্ছে যে কে ভাগটা করেছিল কেউ বলতে পারবে? এই যে 4টে ক্যাটাগরিতে ভাগ হয়েছিল ইনফরমেশন অ্যাপ্রোচ, সেটা প্রথম কে করেছিলেন? পরে তার এগেইনস্টে মডিফিকেশন হয়েছে। সেটা করেছিলেন মেলভিন ভয়েট বলে একজন ভদ্রলোক, অ্যারাউন্ড 1950s, and that is still valid.
এই যে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি ডকুমেন্টকে ভেঙেছিল, প্রথম কে এই ক্যাটাগরি করেছিল? ডেনিস ব্রোগান। তার আগে রঙ্গনাথন ভেঙেছিলেন ডকুমেন্ট, অনেকেই ভেঙেছিলেন। রঙ্গনাথন করেছিলেন অন্যরকম, কনভেনশনাল, নিও কনভেনশনাল, মেটা ডকুমেন্ট এরকম, কিন্তু সেইটা খুব একটা ধোপে টেকেনি। যেহেতু ডেনিস ব্রোগানের ডিফারেন্সিয়েশনটা অনেক বেশি ফান্ডামেন্টাল, সো দ্য হোল ওয়ার্ল্ড অ্যাডাপ্টেড ইট। তো ডেনিস গ্রোগান ভাঙলেন প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি। মেলভিন হোয়াইট বললেন যে অ্যাপ্রোচটা হতে পারে কারেন্ট অ্যাপ্রোচ। লাস্ট 7-10 দিন 6 মাসে কি ঘটেছে আমার ফিল্ডে, এভরিডে অ্যাপ্রোচ, প্রতিদিন আমার সার্ভাইভ করার জন্য যে ইনফরমেশনটা কাজে লাগে, কখনো প্রফেশনাল হতে পারে, কখনো সার্ভাইভাল হতে পারে। তারপর হচ্ছে এক্সহস্টিভ অ্যাপ্রোচ, আমি এই সাবজেক্ট বা টপিকের ওপরে এভরিথিং আই ওয়ান্ট টু নো, হোয়াট ইজ অ্যাভেলেবল ইনসাইড দ্য ডেটাবেস, এক্সহস্টিভ অ্যাপ্রোচ। আর একটা হচ্ছে ক্যাচিং আপ অ্যাপ্রোচ, আমি একটা সাবজেক্টের এক্সপার্ট কিন্তু অন্য সাবজেক্টের আমি লেম্যান। সো যখন আমি একটা ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ করছি, একটা মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ করছি, ধরো আমি বায়োলজি স্টুডেন্ট কিন্তু আমাকে বায়োস্ট্যাটের ওপরে আমার কাজটা, প্রচুর স্ট্যাটিস্টিক্সের অ্যাপ্লিকেশন আছে। সো দুটো সাবজেক্টের এক্সপার্ট তো হতে পারে, সেরকম জিনিয়াস লেভেল থাকলে হতে পারে। অ্যাকচুয়ালি তো সায়েন্সে হচ্ছে এখন বলা হয় বর্ডারলেস সায়েন্স, এইটা ম্যাথামেটিক্স, এইটা কেমিস্ট্রি, এইটা ফিজিক্স, এইটা বায়োলজি, এরকম বলে কিচ্ছু নেই, ইটস বর্ডারলেস। আর সায়েন্সের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্সকে লোকে উচ্চতর পর্যায়ে আর কোনো সাবজেক্ট হিসেবে ধরা হয়। সো ম্যাথামেটিক্স ইজ দ্য সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স। সো তো থিংস আর অ্যাকচুয়ালি চেঞ্জিং ডিফারেন্টলি নাওয়াডেজ। কিন্তু এখনো দেখো এই 4-5টা ফান্ডামেন্টাল থিংস একেবারে ঠিক আছে, যে ক্যাচিং আপ অ্যাপ্রোচ মানে হচ্ছে আমি বায়োলজি রিসার্চার, আমি স্ট্যাটের কিছু জিনিস বায়োস্ট্যাটে অ্যাপ্লাই করতে চাই। সো আমাকে স্ট্যাটিস্টিক্সে জানতে হবে, আমার পক্ষে 5 বছর 10 বছর স্ট্যাটিস্টিক্স পড়া সম্ভব নয়। হাউ কুইকলি আই ক্যান গেট অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য সাবজেক্ট, টু নো দ্য লেটেস্ট ডেভেলপমেন্ট অ্যাট দ্য রিসার্চ লেভেল। তারপর ধরো বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, এরকম যত ইন্টারডিসিপ্লিন, জিও পলিটিক্স, আমাকে জিওলজিও জানতে হবে, আবার পলিটিক্সও জানতে হবে, পলিটিক্যাল সায়েন্স ইন দ্যাট সেন্স। এরকম প্রচুর ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট আছে। তো ধরো পেট্রোকেমিস্ট্রি, কেমিস্ট্রি অফ রকস, তো আমাকে একই সাথে পেট্রোলজি জানতে হবে, স্টাডি অফ রকস, একই সাথে কেমিস্ট্রিও জানতে হবে। তো আমি ধরো জিওলজির স্টুডেন্ট, আমি পেট্রোলজিটা জানি কিন্তু কেমিস্ট্রিতে আমি নভিস। সো হাউ কুইকলি আই ক্যান গেট দ্য রিলেটেড থিং, গোটা কেমিস্ট্রিটাই তো আমার রিসার্চে কাজে লাগবে না, কেমিস্ট্রির যে পার্টটুকু কাজে লাগবে সেই পার্টটুকু আমি কিভাবে খুব কুইকলি আয়ত্ত করতে পারি। তো তার জন্য এক ধরনের স্পেশালাইজড ডকুমেন্ট সাপোর্ট দরকার হয়, যেগুলোকে আমরা বলি ট্রেন্ড রিপোর্ট, ইনফরমেশন অ্যানালিসিস অ্যান্ড কনসলিডেশন অ্যান্ড সো অন। তো এখন যেটা হচ্ছে যে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, একটা টুল যেটা তোমরা সহজেই ইনস্টল করতে পারবে, এবং যেমন জোটেরও করেছো এবং কাজ করছো বা টাস্কও দেওয়া হবে। তো সেরকম দেখো আমি এখন একটা টুল তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে লাইফার ইয়ে, যে জিনিসটা কারেন্ট অ্যাপ্রোচকে সাপোর্ট করবে। কারেন্ট অ্যাপ্রোচ জিনিসটা কি, আমি আমার সাবজেক্টের কি ঘটছে, প্রতিদিন কি ঘটছে, রেট অফ প্রোগ্রেস তো খুবই বেড়ে গেছে সায়েন্সে, এভরিডে নিউ থিংস আর কামিং। সো আমি আই ওয়ান্ট টু কিপ মাইসেলফ অ্যাব্রেস্ট উইথ দ্য অনগোয়িং চেঞ্জেস, টু কিপ আপডেট মাইসেলফ, মাই নলেজ ইন মাই ডোমেন। আমি সেই সাবজেক্টের এক্সপার্ট সাপোর্ট, তবুও আমি তো নিজেকে আপডেট করতেই হবে। তো আমরা নর্মালি আপডেট কি করে করি, আমার রিসার্চ এরিয়ার যে জার্নালগুলি সবচেয়ে বেশি পাবলিকেশন করে, যেমন ধরো
যেটা বলছিলাম যে আমি ধরো কেমিস্ট্রি রিসার্চার, তো আমি আমাকে নিজেকে কি করে আপডেটেড রাখবো? সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা সায়েন্টিস্ট, অ্যাকাডেমিশিয়ান, রিসার্চাররা করেন সেটা হচ্ছে তাদের কতগুলো ফেভারিট জার্নাল থাকে। কেমিস্ট্রিতেই ধরো 10,000-এর মতো জার্নাল আছে, কিন্তু আমি ধরো কেমিস্ট্রিতে ক্রিস্টালোগ্রাফির ওপরে কাজ করি। তাহলে ক্রিস্টালোগ্রাফির ওপরে তো সব জার্নালেই পেপার পাবলিশড হবে না। কোনো একটা পার্টিকুলার ডোমেন বা সাব ডোমেনে তোমরা পরবর্তীকালে জানবে যে 3টে এরিয়াতে ভাগ করা হয়। একটা হচ্ছে কোর এরিয়া, যেটা ব্র্যাডফোর্ড ল বলি আমরা, সবচেয়ে কোর জার্নালগুলো কতগুলি, তারপরের এরিয়া, আর একেবারে হচ্ছে রিমোট এরিয়া। তাহলে দেখা যাবে যে আমার 80% অফ রিসার্চ রিপোর্টস ইন ক্রিস্টালোগ্রাফি হয়তো 10টা জার্নালে আসছে কি 12টা জার্নালে আসছে, তারপরে 10% আসছে হয়তো 30টা জার্নাল থেকে, আর তারপরের 10% আসছে হয়তো 90টা জার্নাল থেকে। তাহলে বুঝতে পারছো, আমি যদি কোর জার্নালের কনসেপ্টটা পাই, এইগুলি হচ্ছে আমার কোর জার্নাল। 70 to 80% paper related to my domain or my research area is actually published in this say around 15 journals. Then next 10% I am getting from around 30 journals, and next 10% I am getting from 90 journals. So এইটা হচ্ছে ফেমাস ল, ব্র্যাডফোর্ড ল, তোমরা পরে পড়বে ব্র্যাডফোর্ড ল। তো এখন এই ব্র্যাডফোর্ড ল কিন্তু সব সাবজেক্টের ক্ষেত্রেই সত্যি। তাহলে আমার যদি আমি এই 15টা জার্নালকে আইডেন্টিফাই করতে পারি, তাহলে 15টা জার্নালে আমি অনেকখানি নিজেকে আপডেটেড রাখতে পারবো, কি পেপার বেরোচ্ছে, তার টাইটেল কি, এরিয়া কি, সাবজেক্ট, এইটা থেকে। কিন্তু এখন মুশকিল হচ্ছে এই 15 হোক, 20 হোক, 30 হোক, এতগুলি জার্নাল, তার এক এক রকম ফ্রিকোয়েন্সি, এক এক রকম পাবলিশার, কোন দিনে কোন ডেটে কোনটা পাবলিশ হয় তার কোনো ঠিক নেই। যেমন তুমি জানো নিউজ পেপার প্রতিদিন সকালে পাবে তুমি, বা দেশ পত্রিকা প্রতি মাসের অল্টারনেটিভ উইকে পাবে, সেরকম একাডেমিক জার্নালের কিন্তু ওই রকম নেই। এখন আছে এরকম, যেমন নেচার প্রতি সপ্তাহে শুক্রবার বিকেল 5টায় পাবলিশ হয়, কিন্তু নেচার একটা উইকলি জার্নাল। কিন্তু যখন তুমি আরো কোর একাডেমিক জার্নালে যাবে, সেরকম কোনো এরকম ডেট অ্যান্ড টাইম নেই। জুন ইস্যু, এটা জুন 1 তারিখেও বেরোতে পারে, জুনের 30 তারিখেও বেরোতে পারে, জুলাই 15 তারিখেও বেরোতে পারে, ইস্যু ইজ জুন ইস্যু। তাহলে ধরো আমি 30টা এরকম জার্নাল আমার ফেভারিট, তো তার বিভিন্ন ফ্রিকোয়েন্সি, তাহলে আমার পক্ষে কি সম্ভব প্রতিদিন 30টা সাইটকে চেক করা যে কোন দিন কোন ইস্যুটা এলো, আপলোডেড হলো? সম্ভব নয়। তাহলে আমি কি করব? সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা টুল দেখাচ্ছি, দ্যাট ইউ ক্যান উই অল ক্যান ইউটিলাইজ অ্যান্ড ইউ ক্যান অলসো ট্রাই। সো যারা লিনাক্স সিস্টেমে আছো তাদের ক্ষেত্রে এই টুলটা রেডিলি অ্যাভেলেবেল। যারা উইন্ডোজে আছো তাদেরকে আমি একটা অল্টারনেটিভ টুল দেখিয়ে দেবো, সেটা হচ্ছে fitreader.exe। ধরো আমি এইখানে যদি বলি সুডো, তোমরা অলরেডি এখন জানো কি করে ইনস্টল করতে হয় প্যাকেজ, সুডো apt-get install lifer ea। So this is the command sudo apt-get install lifer ea। তো এইটা যখনই তুমি lifer ea কমান্ড দেবে, it will get installed, এবং তারপরে আমরা ড্যাশবোর্ড থেকে সেটাকে পেতে পারবো। আমি তখন এখন যদি lifer ea দিয়ে সার্চ করি, সিম্পল রাইট লাইভ, তো দেখো এখানে তোমার হচ্ছে RSS ফিট রিডার বলে একটা আছে। তো লাইফার ইয়ে বা fitreader.exe যেটা আমরা দেখবো, সেগুলি আসলে কি, সেগুলিকে আমরা বলি RSS ফিট রিডার। RSS ব্যাপারটা কি? Don't worry, I'm not talking about any political outfit. RSS হচ্ছে রিয়েলি সিম্পলি সিন্ডিকেশন, অথবা আরেকটা শর্ট ফর্ম হচ্ছে রিচ সাইট সামারি। এর কাজটা কি? যদি কোনো একটা ওয়েবসাইট RSS কমপ্লায়েন্ট হয়, তাহলে আমি সেখান থেকেও একটা ফিড জেনারেট করবে। সেই ফিডটা যদি আমি আমার সিস্টেমে কোনো একটা রিডার দিয়ে পড়তে পারি, তাহলে আমাকে সেই সাইটে যেতে হবে না, সেই সাইটের কন্টেন্টটা আমার কাছে আসবে। আমি তোমাদেরকে আগের দিন বলছিলাম বোধহয় যে লাইব্রেরি প্রথমে
পুল মডেল ব্যবহার করতো, যে ইউজাররা লাইব্রেরিতে আসবে। এখন আমরা ব্যবহার করি পুশ মডেল, লাইব্রেরির কন্টেন্ট ইউজারের কাছে যাবে। তো সিমিলারলি দিস ইজ অলসো এ পুশ মডেল। যখন ওয়েবসাইটের কোনো আপডেট করবে, কোনো কন্টেন্ট লেভেলের আপডেট করবে, সঙ্গে সঙ্গে ইনফরমেশন আমার কাছে অটোমেটিক্যালি আসবে, আমি যদি সেই ফিডটা সাবস্ক্রাইব করে রাখি। তো এই টেকনোলজিটাকে বলে আরএসএস, যেটা তৈরি করেছিলেন অ্যারন সোয়ার্টজ বলে একজন জিনিয়াস চাইল্ড প্রজেক্ট। অ্যারন সোয়ার্টজের কথা তোমরা বিভিন্ন জায়গাতে শুনবে লাইব্রেরি সায়েন্সে, যদিও তিনি লাইব্রেরি সায়েন্সের লোক নন, basically computer science. He committed suicide long back at the age of 26, but within this age of 26 year, he developed many things for internet, including library, and his name is now in Internet Hall of Fame. At the age of 12, he developed a program called RSS XML, and that RSS XML is now working as a pillar of the entire internet. So anyway, that is another fascinating story of Alan Schwartz. কোনো না কোনো দিন আমি তোমাদের সাথে শেয়ার করবো। So today we are concentrating on the technology created by Alan Schwartz through a tool called Liferea. So what is Liferea? Liferea is basically an RSS feed reader. First, I need to check what are the favorite journals of mine. Then I can go to that journal site, and then I can subscribe the feed, and then I can come back to my feed reader, and I can start working on it. So let me start that whether my Liferea is okay or new division is working. So I already have Liferea. So it is saying me, you can say that Liferea is already the newest version. So nothing updated, nothing installed. So let me call my Liferea. You all know that how to call Liferea. So the moment I call my Liferea, so this is the interface, just like Jotero তেও তোমরা দেখেছো এরকম ইন্টারফেস হয়। এবার ধরো আমি আমার একটা জার্নালের জন্য সাইট খুঁজছি, সে এইগুলোকে আমি সব মিনিমাইজ করে দিই। So this is the dashboard we call. Now suppose আমি তোমাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি। সাজেশন হচ্ছে প্রথমেই তুমি এটা যেটা করতে পারো সেটা হচ্ছে একটা ডাইরেক্টরি খুলে নিতে পারো প্রথমে। যেমন ধরো এই এক্সাম্পল ফিক্স আছে, এটা হচ্ছে রুট ডিরেক্টরি। এই রুট ডিরেক্টরিটাকে আমি বন্ধ করে দিই, তার আন্ডারে আমি এখানে করতে পারি নিউ ফোল্ডার। আমি এখানে একটা নিউ ফোল্ডার খুঁজছি, সে ফোল্ডারের নাম দিচ্ছি MLS1। তাহলে ও আমাকে একটা ফোল্ডার তৈরি করে দিচ্ছে। I want a folder under root. তো আমি রুটে গেলাম, MLS1। Okay, so I can delete one. Now you see this my MLS1 is completely blank, nothing is there, just তুমি Jotero collection করো, চিন্তা করো সেরকম। Now what I will go for hunting the journal of my favorite journal. Say আমার favorite journal আমি যদি যাই এখানে, আমি ডাইরেক্টলি এরকম ভাবে সার্চ করতে পারি JDoc RSS feed, এবং কমার্শিয়াল হোক ওপেন অ্যাক্সেস হোক সব ক্ষেত্রেই কিন্তু RSS ফিড হচ্ছে ফ্রি। ধরো আমি গেলাম সায়েন্স ডিরেক্টরি,
একটা জার্নাল সার্চ করছি, এখানে আমার টার্গেট কিন্তু জার্নাল, পেপার নয়। So I need the journal level alert. আমি এখানে একটা ধরো এই জার্নালটা ইনফরমেশন প্রসেসিং এন্ড ম্যানেজমেন্ট, this is a journal published by NCPA in my domain. Say it's one of my favorite journal. Just imagine, so I never read this journal. Okay, so let me see where is the journal of documentation. JDoc. Let us go to the Emerald Insight. What's the publisher of JDoc? Let me search there. Journal of Documentation. So any of the journal which is my favorite, first I need to check whether it is RSS compliant or not. RSS compliant means that you can see now that this is the home page of Journal of Documentation and it is RSS compliant. This is the RSS sign and symbol. Many places you have seen this symbol. So this is the symbol of RSS. Now RSS feed is there. So I want to keep myself regularly updated with Journal of Documentation. The moment a new issue come up, you please inform me. You give me the issues, their author, their abstract, right in my laptop. So what to do? I simply copy this, and up to this it is free. Nothing, you don't have to pay anything to anybody. So just copy the hyperlink, copy link, come to your library in your target folder. Here I am going to keep all of my LIS journal. So now new subscription. So there you can paste it. So it is saying that this is RSS for which journal? This is the ISBN number of Journal of Documentation and the latest issue. So the moment the latest issue will published, you just give now 2-3 seconds to the computer. If you are connected to the internet, you see the magic. It is telling that some parsing error occurred. So let me again update it. Sometimes it's so let it be updated. What it will do, it will automatically fetch data from that particular site which is RSS compliant. So I'm keeping in minimum. I'm trying to find some other libraries as journal. Say all issues, home page. So let me again search some of other libraries and journal like Sleep journal is found as sleep process. So it is another good journal in our domain. Now the moment I get the journal, I need to check where is the RSS feed. It is
Not necessarily that for each and every journal you will be having RSS feed, and for each and every journal it will be available in the same position. No, you see here it is not RSS compliant. So let me search for another ASLIP journal. The real task is to first identify the RSS feed of your favorite journal. That is the real task. Then the job is easy. The moment you find the RSS feed, it is easy. Then you see this ASLIP Journal of Information Management is RSS compliant. So copy the link again. And again try this new subscription. Let's see. Somehow both is showing error. So anyway, let me go to my already having things. So this is CCQ. Let me try it. So these are there is some parsing error kind of thing happening. It is a temporary error. Again, after some times it will be getting resolved. So meanwhile, let me show you another one. Let me try another one. It's called CCQ. Taylor and Francis. CCP is also a very good journal in our domain. Journal Taylor and Francis. So this is cataloging and classification quarterly. One of the best journal we are having in our domain. So this is, you can see RSS. So the moment I select any of this save link or copy link rather, then again I am coming to here. Then new subscription. Mechanism is very simple. Once you find your RSS feed, hopefully it will work. See. So in this way, when the issues will be resolved here, so this way it will work. So what it is doing actually, so I selected Taylor and Francis journal cataloging and classification quarterly. It says me that you see here 90. So the main issue, the latest content, you can see it can show me here that what are the latest journal paper published in this particular journal. So again, every 2 minutes it will send a query. If your machine is on, every 2 minutes it will send a query to this RSS feed and collect data, so that you can automatically get updated data right in your laptop, at any point of time. And for example, suppose these are the journal papers in this one. So I am interested in this authority control today, principles and practices. Now I can open a new tab. The moment I open in a new tab, you can see another. These are only headlines of the title of the journal. Then the moment I click, it is in a new tab. So the entire journal paper will be coming here. There I can read the title, who are the author, abstract of the paper, and I can take a decision that if I have access to this particular journal, my library, I can click for the full text, or I can, if I do not have access, I can request my librarian to arrange this particular paper for me, or I can search myself like in Base, Semantic Scholar, or different other open access resources from where I can find it. So this is a very nice tool. Unfortunately, today Emerald has not worked. So sometimes it may happen that something is not working, something is working. So you start with this cataloging and classification quarterly. Try to identify a set of journals from Science Direct, from Base, from Semantic Scholar, all the sources you know, or Emerald Insight,
then try to collect a few RSS feed and try this. So it's a very interesting thing. And the moment you click it, you can directly go to that particular paper directly, right from here. So your this one is actually acting as a control. And here you can also see another interesting, that if a paper has got some kind of abstractive kind of thing, it can tell you a link, a detailed information here in the drop down panel. Or you can open any number of paper in any number of tabs. So I have opened this one in this one, another paper in another tab. So it is just acting like a dashboard or control panel for you. And all the 30-40 journals you are collecting, all kind of RSS feed that can be managed easily here. And I don't have to go to 30 different journals. I need to come here. I need to just say that update my folder. It will send update query to each of the folder or subscription I am having here, and finally it will be getting resolved. So it's a very easy tool to use, and but very effective. So I will add a brief outline of the library and other tools related to RSS feed management. And you already know the mechanism. On the one hand, we have journal sites or any sites of interest with RSS compliant sites. They produce RSS feed in XML. I copy that. I enter in my RSS feed reader. RSS feed reader in the Linux domain, the Pastis library. And in the Windows domain, if you are interested in Windows domain, you can try this. Although this is not an open source software. So this is called feedreader.com. So in the feedreader.com, you can easily download. Either you can go for online web-based thing, or if you want to install a standalone version in your own machine, you can download this one. So here you can see feedreader.exe. So the moment you click, it will ask you to download feedreader with installer. So download with installer and double click, it will be getting installed. So that is for Windows, but the working is same. Library and Feedreader works in the same way. There also they provide you how to create folder, how to add subscription, and so on, just like library. So try these two tools, and this is the end of the paper 106. And before I will add a small write-up on RSS feed and etc. and this video also, so that you can try. And let me tell you another thing is that, so this paper is already enough number of assignment is given. So assignment 1 and 2 and given, and your MCQ test is on 4th June at 11 a.m. So what we will do, the assignment part of this library we will be including in our 105. But it is very closely related to 106. The basic concept is basically coming from 106. So this is semester 1. So you can see here that unit 1 has already been completed, and programming language part has already covered by Jana sir, and programming language and PBMS both. So unit 2 and 3 covered by Jana sir, and I covered in details with unit 1. So here what I'm going to give you a set of assignments related to unit 1. So assignment will be dealing with 4 assignments will be given, 10 marks each.
That is one for the Linux commands. I will ask you a few questions. You need to give the answer. What Linux commands is suitable to perform that particular task. Then one will be on LAMP architecture. Third will be on Jotero, and fourth will be on Liferay. So four assignments will be given: Linux command, LAMP architecture, the basic, very basic things in the LAMP architecture you already have installed and connected and configured. Then third one will be on Jotero, and fourth one will be on Liferay. So four assignments I am going to give you here. So 105 and 106 is completed almost. Here I need to upload the assignment and the dates. And 104 Library Information Technology Theory. So yesterday night we have completed unit 1. Yesterday night I uploaded the 3 topics of this one. Unit 2, so it's computer networks and distributed information system. Topic 1, topic 2, and topic 3. Then digital database management system is divided in 2 groups. So group A will be dealing with the general SQLs like MySQL, NoSQL, PostgreSQL, etc. It will be handled by one of our research scholar, Mustaq Ahmed, and he will be uploading his materials here under Group A. So Group B, I will be dealing with that how the concept of relational modeling is actually changing LIS scenario. How we are getting new cataloging code, new cataloging objectives, and different other retrieval features on the basis of the relational data model. So that will be dealt with. One is the general topic, how cryptographic DBMS is working and how it is getting influenced by the database management system policies and principles. Then what is the rules of relational data modeling? Relational data modeling এর রুল দিয়েছিলেন কর্টস বলে একজন ভদ্রলোক। So CORDS rules are very important for understanding the application of relational modeling in cryptographic universe. And third, we will be dealing with one of the most toughest topic of this particular paper, that cryptography, relational data modeling in managing cryptographic data. So how relational modeling is working. So relational modeling we need to understand from the group A, and the group B we are going to show you the examples. Okay, so that is the structure. So evaluation part for each of this unit will be having MCQ test, each of these units. So we have already conducted one MCQ, and that I have hidden because that is nothing but it was a practice. But I checked that almost 19 people participated, and many of you got very high marks, and some of you got very poor marks, even 0.75. The highest is 9 out of 10, and the lowest is 0.75 out of 10. And you can ask that how it is 0.75. The question marks is 1. So you see, in case of matching, there is 1 mark. So there are 4 matching. So each matching is getting 0.25. So if you are 3 matchings are okay, then you are getting 0.75. 2 matchings are okay, you are getting 0.50. Nothing is okay, you are getting 0. 1 is okay, you are getting 0.25. So normally the rule is that if any of the option is wrong, you are getting 0. But I understand that that is an injustice to students. So I designed the system in such a way that if there are 4 matchings and you are making all 4 correct, you will be getting 1. 3 correct, 0.75, and so on. So that's why this kind of fraction is coming. So forget about this MCQ test. Those who did well, congratulations. But every day is challenge. Those who performed poorly, nothing to worry. That was your first MCQ. Now you have another set of 3 battles ahead of you. So this MCQ for Unit 1, for Unit 2, and Unit 3 will be conducted consecutively in 3 days on 10th, 11th, and 12th. Is it okay with you? 10th, 11th, and 12th.
or is it matching with any other exam schedule? না স্যার এখন অবধি ওই ডেটে কোনো এক্সাম শিডিউল নেই। আচ্ছা, তাহলে তোমরা এটা মনে রেখো যে 104 এ 105 এতে অ্যাসাইনমেন্ট সাবমিশন হবে, ওটাও তোমাকে আমরা ডেট দেবো হচ্ছে, সেটা তোমাদের সাথে আলোচনা করে ঠিক করবো, মেবি 13 আর 14 জুন। আমরা চাইছি যে জুনের 10 তারিখের মধ্যে সমস্ত পড়াশোনাটা কমপ্লিট হয়ে যাবে। 10 থেকে 15 তারিখ অবধি বিভিন্ন অ্যাসাইনমেন্ট পরীক্ষা এগুলো হোক, 15 থেকে 29-29-এ পরীক্ষা শুরু তোমাদের, তাহলে তোমরা 14 days স্টাডি লিভ পেয়ে যাচ্ছ। সো দ্যাট ইজ দ্য থিঙ্কিং। অ্যান্ড 10, 11, 12, তাহলে 11টা থেকে 11:30 প্রতিদিন একই সময় থাকবে। অথবা তোমরা যদি এমন চাও যে আমি 10 তারিখেই 3টে দেবো, তাও হতে পারে, বা 11 তারিখেই 3টে দেবো, তাহলে একটা হলো 10টা থেকে 11টা, একটা হলো 1টা থেকে 2টো, আবার 3টে থেকে 4টে, বা এরকম, বা ব্যাক টু ব্যাকও হতে পারে, 11টা থেকে 11:30, আবার 12টা থেকে 12:30, এরকম হবে। সেইটা তোমরা নিজেদের মধ্যে ঠিক করে আমাকে একটু পরের দিন ক্লাসে জানাবে। So next day what we are going to handle is basically I will be starting unit 3 and unit 4. No, unit 2 and unit 3. So have a look on this material I have uploaded there. Then we will be discussing. And after this group 1 is over, the classes will be taken by Mishka. He will be informing you. So when group 1 is over, I will be handling this group B concept. But first you read these 3 topics, topic 1, topic 2 and topic 3, and we will be starting again tomorrow. Tomorrow is again my day, so we will be starting at say around 11:30. Okay then. If there are any question you can ask me. And today's video lecture, it will be placed in 105 and 106 both, so that you can access and click it and access the same video from 2 of the courses. That is called polyhierarchical setting. So one object may be set under different parent. So if there is any question you can ask me, please. স্যার অ্যাসাইনমেন্ট যেটা 2 দিয়েছেন 106 স্যার, ওখানে 5 নম্বর কোশ্চেনটা যদি একবার বলে দিতেন ভালো হতো, মানে ওখানটা অনেকটা কোয়ারি আসছে, ডবল প্যারেন্থেসিস ওই জায়গাটায়। ডবল প্যারেন্থেসিস দেখতে পারো তাহলে 106, কিন্তু মানে তোমরা চেষ্টা না করে আমি করে দেবো, সেটা ঠিক হবে না স্যার, আমি অ্যানসারটা করতে বলছি না স্যার, মানে কোশ্চেনটার একটা প্রবলেম হচ্ছে স্যার, খুললে বলছি স্যার। আচ্ছা আচ্ছা, let me open this not assignment, let me open question. No, this is the question. কি কোশ্চেন দিয়েছিলাম? সো দিস ইজ দ্য ডকুমেন্ট ম্যাট্রিক্স, দেখতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। So this is the document matrix. Okay. Then what is the question? What is the document vector for the query coal on Bihar, not open cast to soil, and mica or bauxite? Not open cast to soil and mica or bauxite. আচ্ছা, আমি এইটা তোমাদের কোনো বুঝতে অসুবিধা হচ্ছে তো? নট আর অ্যান্ড নট একই জিনিস। আমি ধরো আমি এখানে যেমন বলেছি মাইনিং অ্যান্ড ওপেন কাস্ট, অ্যান্ড নট সয়েল, অ্যান্ড নট আর নট কিন্তু একই, মানে মাইনিং অ্যান্ড ওপেন কাস্ট নট সয়েল। নটকে আমরা টেকনিক্যালি বলি অ্যান্ড নট, বিকজ নট হচ্ছে এক ধরনের অ্যান্ড ইন নেগেটিভ সেন্স। হ্যাঁ বলো, কেউ কিছু বলছিল একজন? বলছি স্যার, অ্যান্ডে স্যার যে গুলো হয় তার নটে তো স্যার ঠিক তার উল্টোটা হচ্ছে, মানে সেই অনুযায়ী কমপ্লিমেন্ট, উল্টো বলা যায় না, এটাকে বলে কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি, বলো, ম্যাথামেটিক্যালি এইটাকে বলে কমপ্লিমেন্টারি
বা কমপ্লিমেন্ট গুলোকে নেওয়া। হ্যাঁ তবে বলো স্যার কি বলছো, কোশ্চেনটা কি? স্যার 5th নাম্বার কোশ্চেনে প্রবলেমটা নাম্বার 5 কোশ্চেনে কোন ডকুমেন্টটা রিট্রিভ করতে বলেছে, ওখানে কি এটা বলতে আচ্ছা চেয়েছে ঠিক আছে। বিহার আর কোলের মধ্যে? না না, এখানে দেখো কোল, এই কোশ্চেনটাকে যদি আমরা বলি যে কোল অর বিহার একটা কনসেপ্ট, এইটা একটা ফ্রেজ। এবার বলছি এর সাথে নট, নট কি কি চাই না, নটের মধ্যে একটা কমপ্লেক্স দেওয়া আছে যে আমি এই ফ্রেজটা চাই। তাহলে আমি যখনই এই কাজটা শুরু করব তখন আমি ধরো এখানে যদি আমি একটা আমি এখানে তোমাদেরকে স্ট্রাকচারটা বলে দিচ্ছি কিভাবে করবে, আমি সলভ করে দেখিয়ে দেবো না। সো এখানে ধরো একটা ফেজ তুমি কোলের সাথে ভেন্ডারকে অ্যাটাচ করছো না, কোলের সাথে বিহারকে অ্যাটাচ করছো, তাহলে তুমি তার থেকে অপারেটর কি আছে অর, তার থেকে তুমি একটা পেলে ভেক্টর সেটস v1 সাপোজ। এটা নিয়ে কোনো অসুবিধা নেই, সবাই পারবে। কোল এবং বিহারকে আমি অর অপারেটর দিয়ে কাজ করলাম এবং সেখান থেকে আমি পেলাম v1, দ্যাট ইজ one of the vector I later I read. দেন নট আপাতত ভুলে যাও কি আছে, এইবার তুমি এই জায়গাটা সলভ করো যেখানে কি করবো আমি। তাহলে এখানে প্রথমে প্যারেন্থেসিসের কাজ আগে হবে, মানে এই ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। তুমি হায়ারার্কিক্যালি দেখো এটাকে, এটার মধ্যে হচ্ছে ওপেন কাস্ট অর সয়েল, এর থেকে আমি একটা ভেক্টর পেলাম, সে ভেক্টর v2a। এখান থেকে একটা রেজাল্ট পেলাম। এই একই এতে দাঁড়িয়ে আমি বলছি মাইকার বক্সাইট, তাহলে মাইকা or bauxite, mica or bauxite। এখান থেকে আমি একটা সিম্পল তো ভেক্টর পাবো, সে লেটস সে দিস ইজ ভেক্টর 2b। Okay, so this is 2a, this is 2b. Now 2a and 2b we need to join, so this is the this is actually not over yet, so now it will be v2a operation v2b। So then suppose we are getting finally v2, then v1 not, বুঝতে পারছো লজিকটা? তোমাদের কনফিউশনটা কোথায় হচ্ছে? স্যার এইভাবে করলে মানে v1 নট v2 যেভাবে বার করলেন ওইভাবেই করলাম, ওইভাবে করলে স্যার ডকুমেন্ট 2টাকে রেকটিফাই করছে মানে অ্যান্সারটাই। কিন্তু স্যার আমরা যখন ওই মানে মডেলটায় যাচ্ছি, এইখানে কিন্তু স্যার ডকুমেন্ট 2 এর আন্ডারে ওপেন কাস্ট আর সয়েল দুটোই রয়ে যাচ্ছে। কোল অর বিহার স্যাটিসফাই করছে, তারপর হচ্ছে
ওপেন কাস্ট অর সয়েল, ওপেন কাস্ট অর সয়েল, ওপেন কাস্ট আর সয়েল দুটোই আছে। তারপরে কি আছে, নট অ্যান্ড আছে তো, অ্যান্ড মাইকা অর বক্সাইট, অ্যান্ড মাইকা অর বক্সাইট, মাইকা অর বক্সাইট। হ্যাঁ, ডকুমেন্ট তো আসতেই পারে, এর মধ্যে অসুবিধা কোথায় পাচ্ছ তোমরা? হোয়াট ইজ দ্য প্রবলেম? না স্যার ঠিক আছে, এটাই করা হয়েছে। তো মানে এটাই কনফিউশন ছিল একটুখানি, যে আসলে ফার্স্টে আমরা ওই আপনি যেটা দেখালেন এখানে যে ভি আচ্ছা, এর মধ্যে কিন্তু আমার এক্স্যাক্টলি মনে নেই, একটা কোশ্চেনের এগেইনস্টে কিন্তু আসবে যে একটাও ডকুমেন্ট নেই, এরকম বেরিয়েছে কিছু। নাম্বার হ্যাঁ স্যার 4 নম্বরটা। তাই এটা তোমাদের ঠিকই আছে। এখানে তুমি অনেকগুলো অ্যান্ড আর অর আছে বলে তুমি ভাবছো হয়তো ওপেন কাস্ট বলা হয়েছে, এখানে নট বলা হয়েছে, কিন্তু ডকুমেন্ট তুমি স্যাটিসফাইং দিছো। আমি একবার তবু ইয়ে করে দেখবো, বসে দেখবো। তবে মনে হচ্ছে তোমরা তোমরা ঠিকই বলছো, ডকুমেন্ট গুলি হবে। ঠিক আছে, সাবমিট করো না রে বাবা, এটা তো অত ঘাবড়ানোর কি আছে। আমি তারপরে তোমাদের সাবমিট ডেট হয়ে গেলে 6 তারিখে আমি প্রতিটার এগেনস্টে এই জিনিসগুলোকে কষে দিয়ে দেবো, যে কোথায় কোথায় ভুল হলো। যদি কারোর হয়েছে ভুল, তাহলে বুঝতে পারবে যে কোথায় ভুল হলো। ওকে, চলো লেটস ক্লোজ ইট টুডে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা আবার কালকে তাহলে ওই 11:30 অ্যারাউন্ড 11:30 আমি তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো।